আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের আগের দিনকে আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টারটা শেষ করেছি। সেখানে 4টে উপপাদ্য ছিল এবং 4টে উপপাদ্য করানো হয়েছে এবং ওই চ্যাপ্টার যে শর্ট প্রশ্নগুলো ছিল সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আর প্রয়োগ যেগুলো ছিল সেগুলো আমরা এখন রেখে দিয়েছি। এটা আমরা স্কুল যখন চালু হবে তখন আমরা তো আমাদের আজকে নতুন চ্যাপ্টার একটা নতুন চ্যাপ্টার আজকে অঙ্কগুলো দেখব। তো নতুন চ্যাপ্টারটা হচ্ছে অধ্যায় নাম্বার 16 বৃত্তের পরিধি। তো আমার এই চ্যাপ্টার যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সবই ভালো করে তৈরি করে রাখবে এবং অনুশীলনী এবং উদাহরণ সমস্ত প্রশ্নগুলো ভালো করে তৈরি করে রাখবে। তাহলে আজকে দেখো বৃত্তের পরিধি। পরিধি কি আমাকে জানতে হবে। বৃত্তকে কোনটা বৃত্ত বলা হয় আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা মূল অঙ্কেই যাব। দেখো বৃত্ত কাকে? একটা বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে যদি আমরা চারিদিকে একটা সীমারেখা তৈরি করি বক্ররেখা দ্বারা, এটাকে বলা হচ্ছে কি? তাহলে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি সেটাকে যদি চারিদিকে ঘুরিয়ে দিই, যে বক্ররেখাটা পাবো সেই বক্ররেখাটাকে বলা হচ্ছে বৃত্ত। অবশ্যই হতে হবে সেই সীমারেখার মধ্যেখানে যে বিন্দুটা নেওয়া হচ্ছে সেই মধ্যেখানে বিন্দু থেকে এই যে বক্ররেখা, সেই বক্ররেখার দূরত্বটা সব জায়গায় সমান হবে। এইরকম বক্ররেখা, এটাও আমরা একটা বৃত্ত আঁকলাম, এটা একটা বৃত্ত আঁকলাম, কিন্তু এই সীমারেখাটা সব জায়গায় সমান না হওয়ার জন্য এটা কিন্তু বৃত্ত। কেন্দ্র থেকে কোনো জায়গায় একটু বেশি আছে, কোনো জায়গায় একটু কম আছে, কম বেশি থাকার জন্য এটাকে কিন্তু বৃত্ত বলা হবে না। তাহলে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকেই আমরা কিন্তু বৃত্ত বলতে পারি না। বৃত্ত তখনই বলতে পারবো যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র যার কেন্দ্র থেকে বক্ররেখার দূরত্ব সব জায়গায় সমান হতে হবে, তবেই সেটাকে আমরা বৃত্ত। বেশ, তাহলে এটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা আমরা ও ধরলাম, এই ওটাকে বলা হচ্ছে কেন্দ্র। আর ও এটা যদি বলা হয়, এটা এ যদি বলা হয়, তাহলে ও এটা হবে তার ব্যাসার্ধ। আর এই বক্র যে রেখাটা আছে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই বক্ররেখাটাকে বলা হবে বৃত্তের পরিধি। এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এখন এই পরিধি মানে হচ্ছে বাইরের যে বক্ররেখাটা, বৃত্তের বক্ররেখার সীমার দৈর্ঘ্য, এইটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধিটা দেখো, তাহলে এইটাকে আমরা বৃত্তের পরিধি বলতে পারছি, এটাকে আমরা বৃত্তের পরিধি বলছি। এই পরিধিটা একটু খেয়াল করলে দেখতে পাবো, যদি আমরা ব্যাসার্ধটা একটু কম নিই তাহলে বৃত্তের পরিধিটা কি হবে? কম হচ্ছে। এটাকে বলা হয়েছে সীমারেখাটাকে বলা হয়েছে বৃত্তের পরিধি। আবার যদি একটু বড় নিই বৃত্তের ব্যাসার্ধটা, তাহলে দেখা যাবে বৃত্তের পরিধিটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে ছোট বেশি, ছোট বড় বৃত্তের পরিধিটা কার উপর নির্ভরশীল? না, আমরা বুঝতে পারছি
যে বৃত্তের ব্যাসার্ধের উপর নির্ভরশীল। ব্যাসার্ধ বেশি হয়ে গেলে বৃত্তের পরিধিটা বেশি হয়ে যাবে, ব্যাসার্ধ যদি কম হয় বৃত্তের পরিধিটা কম হয়ে যাবে। এই বৃত্তের পরিধি আসলে হচ্ছে কি না এর বাইরের সীমারেখাটার মোট দৈর্ঘ্য। তাহলে আমরা তো জানি যে একটা সমতলিক ক্ষেত্রে বা সমতলিক চিত্রে সেটাকে আমরা কি করি না সমতলিক ক্ষেত্রের বাইরের সীমারেখাটাকে আমরা বলে থাকি পরিসীমা। তাহলে আমার প্রশ্ন জাগতে পারে স্যার বৃত্তের পরিধিটাই তো মনে হচ্ছে যেন বৃত্তের পরিসীমা। অবশ্যই, তাহলে বৃত্তের পরিধিটা আর বৃত্তের পরিসীমাটা কিন্তু একই জিনিস, কিন্তু পরিধি আর পরিসীমা শব্দটা অনেক সময় গুলিয়ে যাবে যদি আমরা অর্ধবৃত্তর দিকে যাই। বেশ, আমি পরে যাচ্ছি ওটা। তো এখন আমাদেরকে দেখতে হচ্ছে যে বৃত্তের যে বক্ররেখাটা আছে সেই বক্ররেখার দৈর্ঘ্যটাকে আমরা বলছি বৃত্তের পরিধি বা এটাকে পরিসীমাও আমরা বলে থাকি। তাহলে বৃত্তের পরিসীমা, এই পরিসীমা কিভাবে নির্ণয় করব, বৃত্তের পরিসীমাটা কিভাবে নির্ণয় করব বা বৃত্তের পরিধি কিভাবে নির্ণয় করব। দেখো একটু আগেই আমি বললাম যে বৃত্তের ব্যাসার্ধের উপর বৃত্তের পরিধিটা নির্ভরশীল, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি বড় হয়ে যায় তাহলে বৃত্তের পরিধিটাও বড় হবে, অর্থাৎ বৃত্তের পরিসীমাটাও তখন বেশি হয়ে যাবে। বৃত্তের ব্যাসার্ধ যদি কম হয়ে যায় তাহলে দেখা যাবে বৃত্তের পরিসীমা বা পরিধিটা অনেকটাই কমে যাচ্ছে। তাহলে একটা কথা আমরা বুঝতে পারছি যে বৃত্তের পরিধির সঙ্গে বৃত্তের ব্যাসার্ধের একটা কিন্তু সম্পর্ক গড়ে উঠেছে। কিরকম না, এটা সরল সমানুপাতিক, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে বৃত্তের পরিসীমা বা পরিধিটা বেড়ে যাবে, বৃত্তের ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে বৃত্তের পরিসীমা বা পরিধিটাও কমে যাবে। তার মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে বৃত্তের পরিধির একটি সরল সম্পর্ক আছে, বাড়লে বাড়বে কমলে কমবে। বেশ, এবার আমরা আসবো বৃত্তের ব্যাস। ব্যাস ব্যাস বলতে কোনটা, কেন্দ্রগামী সরলরেখাকে বলা হয় বৃত্তের ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাকে বলা হয়েছে বৃত্তের ব্যাস। তাহলে এখানে দেখো এখানে যদি আমরা বি নাম দিই তাহলে এই চিত্রের এ বিটা হচ্ছে বৃত্তের কি ব্যাস, আর পরিধিটা কোনটা, এই গোটা অংশ, গোটা বৃত্ত বক্ররেখাটাকে বলা হয়েছে বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধি আর ব্যাসের মধ্যে একটা আমাদের সম্পর্ক আছে, যেমন বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সম্পর্ক আছে বৃত্তের পরিধি, সেই রকম বৃত্তের ব্যাসের সঙ্গেও বৃত্তের পরিধির একটা সম্পর্ক আছে। তো কেমন সম্পর্ক সেটা না, বৃত্তের পরিধির সঙ্গে এই ব্যাসের যদি আমরা অনুপাত করি, বৃত্তের পরিধির সঙ্গে যদি আমরা ব্যাসের অনুপাত মানে ভাগ ব্যাসের, এই দৈর্ঘ্যটাকে আমরা বলে থাকি একটি ধ্রুবক সংখ্যা। বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হয়, অনুপাতটা হয় 22/7। 22/7 এই অনুপাতটাকে আমরা সাধারণত একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেটার নাম হচ্ছে পাই। পাই চিহ্নটা কেমন, সমান্তরাল সরলরেখা মাথার উপরে দাগ দেবে, এটা চিহ্নটার নাম হচ্ছে পাই। এই মান হচ্ছে, এই পায়ের মান হচ্ছে 22/7। পায়ের মান কত বললাম, 22/7, অর্থাৎ 3.14 প্রায়। অর্থাৎ এই পায়ের মানটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতটাকে বলা হচ্ছে 22/7, অর্থাৎ এই পাইটাকে আমরা একটা ধ্রুবক সংখ্যা ধরে নিই, কারণ এর একটা নির্দিষ্ট মান 3.14। আমরা যদি এই বৃত্তের ব্যাসার্ধটা যদি আমরা ধরে নিই 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসটা হবে 14 সেন্টিমিটার এবং তার পরিধিটা যা হবে আমরা মাপতে পারবো। সেই পরিধিটা আর এই ব্যাসের অনুপাতটা যদি আমরা করি তাহলে ব্যাসের অনুপাত আর পরিধির অনুপাত 22:7 থাকবে, অর্থাৎ 3.14।
এটা যদি আমরা বড় বৃত্ত এঁকে দিই, তাহলে এর পরিধির সঙ্গে এই পরিধি আর ব্যাসের অনুপাতটাও সেই 22/60 থাকবে। আবার যদি ছোট বৃত্তটাও আঁকি, তাহলেও তার পরিধি এবং ব্যাসের অনুপাতটা সেই 22/60 থাকবে। তাহলে দেখছি যে যে কোনো বৃত্ত হোক না কেন, সে বড় হোক বা ছোট হোক, তাহলে তাদের পরিধি এবং ব্যাসের অনুপাতটা আমরা সর্বদাই একটা ধ্রুবক সংখ্যা পেয়ে যাব, পাই, অর্থাৎ তার নির্দিষ্ট যে মান 3.14 সেটা পাবো। সেই জন্য একটা নির্দিষ্ট মান পাচ্ছি, সেই জন্য এটাকে আমরা বলে থাকি ধ্রুবক সংখ্যা। তো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতটাকে বলা হচ্ছে পাই। এই পায়ের মানটাকে বললাম 22/7 এবং এটাকে কি বলা হবে, এর মান প্রায় 3.14। এটা গেল বৃত্তের পরিধি এবং ব্যাসের মধ্যে সম্পর্কের। তাহলে আমাদের কি বললাম যে বড় বৃত্তই হোক বা ছোট বৃত্তই হোক, তাদের বৃত্তের পরিধিটার সঙ্গে সেই বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাতটা সর্বদাই 22/7 হবে। তাহলে এটা একটা ধ্রুবক সংখ্যা। এবার আসি আমরা এই পরিধিটাকে আমরা কিভাবে নির্ণয় করব, বৃত্তের পরিধি কিভাবে আমরা নির্ণয় করব। তাই বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র আছে, সব জিনিসের যেমন সূত্র এরকম এরও একটা সূত্র আছে। বৃত্তের পরিধি কিভাবে সূত্র পাব, বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। 2π মানে হচ্ছে এখানে কি না একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা। এখানে সাধারণত আমরা পাই মানে 22/7 বসাবো। যদি উল্লেখ থাকে 3.14, তাহলে 3.14 দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। যদি বলে দেওয়া থাকে তখন পায়ের মান 22/7 না বসিয়ে 3.14 বসাতে হবে যদি বলে থাকে। আর না হলে সাধারণত আমরা 22/7 বসাবো। আরটা কি, আর হচ্ছে ওই বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে আরটা হলো কি না বৃত্তের ব্যাসার্ধ, পাই হচ্ছে কি না ওই বৃত্তটির ব্যাস এবং কার অনুপাত, ব্যাস এবং পরিধি এবং ব্যাসের অনুপাত, আর টুটা এখানে সংখ্যা মান। তো এটাকে আমরা বৃত্তের পরিধি বলে থাকি। বৃত্তের পরিধি সাধারণত দৈর্ঘ্যটাকে বোঝায়, সেই জন্য এর শুধুমাত্র একক বসবে। যদি 8টা সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার বসবে, আর যদি মিটারে থাকে তাহলে মিটার বসবে, অর্থাৎ এককটা এখানে যা দেওয়া থাকবে তাই বসবে। বৃত্তের পরিধির সূত্র আমরা আরো আলাদা রকম পাই, যেমন পাই গণিত ব্যাস। ধরো অঙ্কতে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে, তাহলে আমরা কিভাবে তার পরিধি নির্ণয় করব। আমার আর তো জানি ব্যাসার্ধ, তাহলে আমরা বার করতে পারবো যে ব্যাস দিয়ে আছে ব্যাসার্ধ করব, ব্যাসার্ধ পেয়ে গেলে আর পেয়ে যাব, আর আর পেয়ে গেলে আমরা এই সূত্র বসিয়ে দিয়ে আমরা অঙ্কটা করে ফেলব। কেউ বললো স্যার বৃত্তের পরিধি আমরা বার করব পাই গণিত ব্যাস দিয়ে আছে, ব্যাস দিয়েই করব, কোনো অসুবিধা নেই। কারণ দেখো পাই গণিত ব্যাস এখানেই আছে, দেখো পাই আর 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 মানে হচ্ছে কি ব্যাসার্ধ, আর 2r মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ মানে হচ্ছে ব্যাস। তাহলে এই 2r মানেই হচ্ছে ব্যাস, 2r মানে হচ্ছে ব্যাস। তাহলে এখানে আমরা পাই গণিত ব্যাস লিখেছি, এই 2rটাকে আমরা কি করেছি ব্যাসে নিয়ে চলে গেছি। সেই জন্য পাই গণিত ব্যাস লিখেও যদি ব্যাস অঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা আর ব্যাসার্ধ না নির্ণয় করে একবারে এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো না বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো। আর যদি ব্যাসার্ধ থাকে তাহলে আমরা এখান থেকে আর তার পাই ব্যাস না করেও আমরা এই সূত্র প্রয়োগ করে দেবো, আমরা বলবো। যদিও দুটো সূত্র প্রয়োগ করা যাবে, আমরা কিন্তু কি বলবো না ব্যাস দেওয়া থাকলে আর দরকার নেই আমার ব্যাসার্ধটা করা, আমরা ব্যাস দিয়ে বলে দেবো অঙ্কটায়, তাহলে এখানেও এক। তাহলে বৃত্তের পরিধি আমরা বার করতে পারছি। তাহলে এখানে মূলত এই একটাই সূত্র, তাই এই অঙ্কগুলো বেশি সহজ। বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে। বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্রটা বললাম 2πr, এবং কেউ লিখলো স্যার বৃত্তের পরিধি পাই ইন্টু ব্যাস, একক লিখে দিল, কোনো অসুবিধা নেই, কারণ একই জিনিস এখানেও একই জিনিস দেখানো হয়েছে। তা আমরা এই দুটো সূত্রকেই ব্যবহার করতে পারবো। যদি আমাদের দেয়া থেকে অঙ্কে ব্যাসের দৈর্ঘ্য,
তাহলে আমরা এই সূত্রটা লিখব, ব্যাসার্ধ থাকলে এই সূত্রটা লিখব, বাস বৃত্তের পরিধি আমরা নির্ণয় করতে পারব। তাহলে বৃত্তের পরিধিটি কি বললাম? আমরা বললাম যে এই বক্ররেখাটা, বৃত্তের যে বক্ররেখাটা আছে তার সীমারেখার দৈর্ঘ্যটা কি বলা হচ্ছে? বৃত্তের পরিধি। বেশ, এবার আমরা আসবো অর্ধবৃত্ত। ধরো এই একটা বৃত্ত, গোটা একটা বৃত্ত, এই গোটা একটা বৃত্ত আছে, কেন্দ্র আছে। যদি বলা হয় তাহলে বৃত্তের পরিধি সূত্র ধরে নিলাম, এটা ব্যাসার্ধটা ধরে নিলাম ব্যাসার্ধটা আর। তাহলে বৃত্তের পরিধি কত হবে? অতএব বৃত্তের পরিধি কত হবে? পরিধি হবে 2 পাই r একক। ঠিক আছে, এবার দেখো বৃত্তের পরিধি 2 পাই r একক। এবার আমরা বলতে চাইছি বৃত্তের পরিধি তো শিখেছি, আমরা এটাকে অর্ধবৃত্ত করতে চাইছি। অর্ধবৃত্ত মানে কি? একবারে কেন্দ্র দিয়ে যদি আমরা একটা সরলরেখা টেনে দিই তাহলে অর্ধবৃত্ত হয়ে যাবে। এই অর্ধবৃত্তর জিনিসটাকে আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এটা গেল অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্ত যখন হবে তখন আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে অর্ধবৃত্ত অর্ধ পরিধি, পরিধি বলতে কি? বাইরের সীমারেখাটাকে বলা হচ্ছে বৃত্তের, এই টোটাল সীমারেখাটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। আর অর্ধ পরিধি মানে অর্ধেকটা মুছে দিলাম, ব্যাস বরাবর এখানে কেটে বাকিটা মুছে দিলাম। তাহলে কিন্তু এই ব্যাসটা থাকলে কিন্তু এই অর্ধ পরিধি বলতে এই বাঁকা পথটাকে বলা হচ্ছে, বাঁকা পথটাকে বলা হচ্ছে অর্ধ পরিধি। তাহলে অর্ধ পরিধি, বৃত্তের অর্ধ পরিধি কত হবে? অর্ধ পরিধি কত হবে? না পরিধির অর্ধ। বৃত্তের পরিধি যদি 2 পাই r একক হয় তাহলে বৃত্তের অর্ধ পরিধি কত? অর্ধেক হয়ে যাবে। তাহলে 2 পাই r বাই 2 কেটে দিলাম সমান পাই r একক। এটা গেল বৃত্তের অর্ধ পরিধি। অর্ধ পরিধির সূত্র হচ্ছে পাই r। আর বৃত্তের গোটাটা বৃত্তের পরিধি হবে তখন 2 পাই r। ঠিক আছে, এবার বৃত্তের অর্ধ পরিসীমা, পরিধি মানে হচ্ছে বাঁকা যে পথটা সেটাকে বলা হচ্ছে পরিধি। আর পরিসীমা বললে সেটাকে ঘেরা অংশটাকে বলা হচ্ছে পরিসীমা। তাহলে বৃত্তটা কই? একটা বৃত্ত আছে, এই বৃত্তের চারিদিকে ঘেরা অংশটাকেই বলা হচ্ছে তার পরিধি, এবং তার এই ঘেরা অংশটাকেই তো আমরা পরিসীমা বলে থাকি। তাহলে গোটা বৃত্ত যখন হবে তখন তার পরিধিটা যা, তার পরিসীমাটাও তাই। কিন্তু একটা অর্ধবৃত্তের ক্ষেত্রে, একটা অর্ধবৃত্ত, এটা আমরা অর্ধবৃত্তের ছবি এঁকেছি, এই অর্ধবৃত্তের ক্ষেত্রে অর্ধ পরিসীমা বলতে পরিসীমার অর্ধেকটাকে বোঝাবে। আর বৃত্তের অর্ধ পরিসীমা বলতে কি বোঝাবে? পরিসীমা মানে হচ্ছে তার ঘেরাংশ। তাহলে ঘেরাংশ বলতে তো এই অংশটাকে দিয়ে তো আমরা ঘিরতে পারি না, এটা অর্ধ পরিধি দিয়ে তো আমরা ঘিরতে পারি না। অর্ধ পরিধিটা লাগবে আর ব্যাসের দিকে দৈর্ঘ্যটাও ঘিরতে হবে, তবে এই অর্ধবৃত্তটাকে ঘেরা হবে। তাহলে অর্ধবৃত্ত ঘিরতে যে পরিমাণ দৈর্ঘ্যটা লাগবে সেটাকে বলা হবে তার অর্ধ পরিসীমা। তাহলে বৃত্তের পরিধি এবং পরিসীমাটা একই হতে পারে, কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিধি আলাদা, অর্ধ পরিধি আলাদা, আর অর্ধবৃত্তের অর্ধ পরিসীমাটা আলাদা, একবার আলাদা। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা সূত্র কি হবে? না দেখো, অর্ধ পরিধিটা ঘিরছি, অর্ধ পরিধিটা ঘেরা মানে কোনটা? পাই আর ঘিরছি। তাহলে অর্ধ পরিধিটা ঘিরছি, আর কোনটা ঘিরছি? ব্যাসের দিকে ঘিরছি। ব্যাসের দিকে মানে কি? না ব্যাস মানে কি? ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত হবে? 2r হয়ে যাবে, অর্থাৎ 2r। তাহলে অর্ধ পরিধিটা হচ্ছে পাই r, কিন্তু অর্ধ পরিসীমাটা কিন্তু আলাদা। অর্ধ পরিসীমাটা হবে পাই r, তার মানে এই অংশটা ঘিরবো, এই অংশটাকে ঘিরবো এবং এই দিকের অংশটাকেও ঘিরবো, তবে সেটাকে বলা হবে পরিসীমা। অর্থাৎ অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে পাই r আর 2r। 2r কেন লিখছি? না ব্যাসটাকেও ঘিরতে হচ্ছে, তবে এই অর্ধবৃত্তটাকে আমরা ঘিরতে পারছি। আর ঘেরা অংশটাকেই আমরা বলে থাকি কি? ঘেরা অংশের সীমারেখাটাকে আমরা বলে থাকি পরিসীমা। অর্থাৎ পাই r প্লাস 2r, এটাও আমরা একক লিখব। এখানে কোনো রকম ভাবে বর্গ একক উল্লেখ থাকবে না,
কারণ এখানে সমস্ত অঙ্কগুলোই দেওয়া আছে তার পরিধি এবং অর্ধ পরিধি বা অর্ধ পরিসীমা বা বৃত্তের পরিধি এই সমস্ত নিয়ে অঙ্কগুলো করা আছে। কখনোই এখানে বর্গ একক উল্লেখ থাকবে না। বর্গ একক উল্লেখ থাকবে তখনই যদি ক্ষেত্রফল বলতো। যদি ক্ষেত্রফল বলা থাকে তাহলেই তার আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, কিন্তু পরিসীমা একটা দৈর্ঘ্য মাত্র, দৈর্ঘ্যের একক কখনোই আমরা বর্গ একক লিখতে পারি না। তাই আমরা সবসময় সেখানে এককটাকেই ব্যবহার করব। যদি মিটারে থাকে তাহলে মিটার লিখব, আর সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, ডেকামিটার থাকলে ডেকামিটার, যে একক থাকবে সেই এককটাই আমরা লিখব। তাহলে আমাদের বৃত্তের পরিধি, বৃত্তের অর্ধ পরিধি, বৃত্তের অর্ধ পরিসীমা এগুলো আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসবো কিছু চিত্র, কিছু চিত্রগুলো একটু দেখব, সেই চিত্রগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের মনে হয় যেন একটু আরো ভালো জিনিসটাকে বুঝতে পারবো। দেখো এইরকম একটা চিত্র আছে বইয়ে, তোমাদের বইয়েই চিত্র দিয়ে আছে, এরকম সোজা একটা চিত্র দিয়ে আছে, দিয়ে এইখানে একটা অর্ধবৃত্ত, এইখানে একটা অর্ধবৃত্ত দিয়েছে, দি বলছে যে এই চিত্রটি পরিসীমা, এই যে চিত্রটা আছে এই চিত্রটি পরিসীমা। তখন আমাকে কি করতে হবে? পরিসীমা মানে হচ্ছে তার বাইরের সীমারেখার দৈর্ঘ্যটাকে বলা হয়েছে তার পরিসীমা। তাহলে এই বাইরের সীমারেখা বলতে এইটা আছে, এইদিকে বাঁকা অংশটা আছে, এইদিকে সোজা অংশ আছে, এইদিকে আছে। তাহলে এটার আমার পরিসীমা নির্ণয় করতে হলে আমার কি কি জিনিস জানা দরকার আছে? না এগুলো দৈর্ঘ্য দরকার আছে, এগুলো দৈর্ঘ্যগুলো আমার জানা দরকার আছে। এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য জানা দরকার আছে, তবেই তো আমি যোগগুলো দেবো, তবেই পরিসীমা পাবো। তো আমরা এখানে দেখো বলে দিয়েছে এখানে এইটার দৈর্ঘ্য 14 ধরো সেমি লিখলাম, এটা 14 সেমি দৈর্ঘ্য দিয়ে আছে। আর এইটার দৈর্ঘ্য দিয়ে আছে এইখান থেকে এই পর্যন্ত, এরপর কিন্তু বক্ররেখা, এটা এগুলো সবই সরল রেখা, আর এই জায়গাটা হচ্ছে একটু বক্ররেখা আছে। এই যে এখানে 30 সেন্টিমিটার, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 30 সেন্টিমিটার, তাহলে নিচেও 30 সেন্টিমিটার। এবার দেখো এখানে আমরা একটা বক্ররেখা এঁকেছি, সেই বক্ররেখাটা কেমন দেখতে? না অর্ধবৃত্তের মতো, অর্ধবৃত্তের মতো। এই যে সীমারেখাটা আমরা এঁকেছি, এটা সীমারেখাটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে আমাদের এই অর্ধবৃত্তের অর্ধ পরিধিটা যদি আমাদের জানা থাকে, এইখান থেকে এইটুকু যদি আমার জানা থাকে, তাহলে আমরা কি করতে পারবো? না এই চিত্রটি পরিসীমা নির্ণয় করতে পারবো। তাহলে আমাকে জানতে হবে যে এই অর্ধ পরিধিটা কত হতে পারে। এই অর্ধ পরিধি নির্ণয় করার সময় আমাকে কি করতে হবে? নিশ্চয়ই তাহলে আমার এই জায়গা থেকে এই জায়গার দৈর্ঘ্যটা কত সেইটা আমাকে নির্ণয় করতে হবে। এইখান থেকে এইটা, তার মানে কি এই অর্ধবৃত্তের এটা হচ্ছে কি? অর্ধবৃত্তের এটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে আমার কাছে কিন্তু এই বক্ররেখাটার দৈর্ঘ্যটাও নির্ণয় করতে খুবই সহজ লাগবে। বেশ, আমরা চেষ্টা করি যেটাকে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করা হয়। বেশ, দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম, সেই বৃত্ত অঙ্কন করার পর এইটাকে যদি গোটাটা যদি ব্যাস হয়, এই গোটাটা যদি ব্যাস হয়ে যায়, তাহলে তার অর্ধেকটা হবে ব্যাসার্ধ। আর আমাদের ব্যাসার্ধ যদি জানা থাকে, তাহলে অর্ধ পরিধিটাও আমরা জানতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে? দেখো এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা তো একই, তাহলে এইটা যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে এইদিকে দৈর্ঘ্যটাও 14 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে এটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে সরলরেখাটা, তাহলে কেন্দ্রগামী সরলরেখাকে আমরা কি বলে থাকি? ব্যাস বলে থাকি। তাহলে এটা নিশ্চয়ই ব্যাসের দৈর্ঘ্য। যে বৃত্তটা আমরা অর্ধবৃত্তটা অঙ্কন করছি, সেটা ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে এখানে ব্যাসার্ধ, এই চিত্রে ব্যাসার্ধ কত হবে? ও এ, আমরা ও এ লিখলাম। তাহলে ও এর দৈর্ঘ্যটা কত হবে? ও এর দৈর্ঘ্যটা হবে কত? না ও এ সমান, এটা যদি 14 হয়, তাহলে ও এটা তাহলে ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে ব্যাসার্ধটা হবে 14/2 সমান 7 সেন্টিমিটার। তাহলে ও এ যদি ব্যাসার্ধ হয়, তাহলে অর্ধ পরিধিটা কত হবে? অতএব অর্ধ পরিধি সূত্র কি বললাম? না অর্ধ পরিধি সূত্র পাই আর, কিন্তু অর্ধ পরিসীমার সূত্র কিন্তু আলাদা।
তাহলে অর্ধ পরিধি মানে হচ্ছে পাই আর একক। তাহলে পাই মানে এখানে 22/7 বললাম, আমরা পাই এর মান 22/7 বসাবো। আর কখনো যদি উল্লেখ থাকে 3.14 বসাতে, যদি বলে দেয় তাহলে কিন্তু 22/7 বসাবো না, 3.14 বসিয়ে সমান করব। এখানে কিছু বলা নেই, তাহলে আমরা সাধারণত 22/7 লিখব। আর কত পেয়েছি না ব্যাসার্ধ, ও এটা কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধটাকে আমরা সাধারণত কি ভাবি আর ভাবি, আর 2r হলে সেটা ব্যাস হয়ে যাবে, অর্থাৎ 22/7 গুণিত 7, 7 কেটে দিলাম সমান 22 কি হবে, এখানে সেন্টিমিটার আছে, তাহলে এই এককটা আমরা কি লিখব সেন্টিমিটার লিখব, এগুলো সব সেন্টিমিটার। তাহলে দেখো যে এই যে চিত্রটা আছে, চিত্রের পরিসীমা কত হবে, চিত্রের পরিসীমা কত হবে না, চিত্রের পরিসীমা নির্ণয় করার সময় আমাকে যে কোনো চিত্রের পরিসীমা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা কি লিখব না তার বাইরের সীমারেখার দৈর্ঘ্যটাকে, বাইরের সীমারেখার দৈর্ঘ্যর যোগফল, অর্থাৎ বাইরের দিকে সীমারেখা কি কি আছে, দেখো এটা 30 আছে, 30, 14, 30 আর এই বক্ররেখাটাকে, এটাকেই আমরা বৃত্তের পরিসীমা বলবো, চিত্রের পরিসীমা বলবো। তাহলে চিত্রের পরিসীমা কত হলো না 30 সেন্টিমিটার, সবই একক 30 সেন্টিমিটার আছে, আমরা একবারে এককটা লিখব 14, 30, দেখো 30, 14, 30 আর এই বক্ররেখাটা কত বললাম 22, সব সেন্টিমিটার, আমরা সেন্টিমিটার এখন লিখলাম। এদের যোগফলটা কত 30, 30, 60, 60 আর 10 এ 70, 80, 90 আর 6 96 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার আর এই বক্ররেখাটা হচ্ছে 22 সেন্টিমিটার, তাহলে এদের সমস্ত যোগফলটা হচ্ছে কত না 96। আর আগে যোগটা দেখাও, 2 আর 4 6 হলো, আর 2 আর 3 5 হবে, 6 6 3 9 96 সেন্টিমিটার। ধরো এবার এই দিকেও যদি এরকম দেওয়া থাকতো, এই দিকটাও যদি আমাদের এরকম ভাবে ঘেরা থাকতো, তাহলে এই দিকে দৈর্ঘ্যটাও তো এখানে সেই ব্যাসার্ধ 22 হতো, তাহলে এই চিত্রটির পরিসীমা কত হবে, যদি এইটা 14 হতো দিয়ে এই দিকেও আমরা অর্ধবৃত্ত এঁকে দিয়েছি, তাহলে এইরকম যে চিত্রটা হয়েছে সেই চিত্রের পরিসীমা কত, তখন এই চিত্রটির পরিসীমা, চিত্রের পরিসীমা দুটোই অঙ্ক করে দিচ্ছে একবারে, চিত্রের পরিসীমা কত হবে না 30 হবে, 30 এইদিকে 22, 30 হলো, এইটা হচ্ছে এখান থেকে এইটা 30, এইটা থেকে এইটা একই ভাবে হয়েছে এইদিকে, তাহলে এটা 22, আবার এইদিকে 30 হয়েছে, আর এইদিকে কত 22 হয়েছে, এইগুলোর যোগফল এত সেমি সমান কত 30, 30, 60 আর এখানে 44, 104 সেন্টিমিটার, 2 2 4, 2 3 5, 5 5 10, তাহলে 104 সেন্টিমিটার তখন এই চিত্রটি পরিসীমা হবে। যেমন ভাবে চিত্রটি অঙ্কন করা থাকবে সেরকম ভাবে আমাকে দেখতে হবে সেই তার পরিসীমাটা কিভাবে নির্ণয় করা হয়। এবার আমরা অন্য ধরনের আরেকটি চিত্র দেখানোর চেষ্টা করব। দেখো এইরকম চিত্র আছে, বইয়ে তোমাদের বইয়ে দেখবে একবার ভালো করে লিখে নেবে, এরকম একটা চিত্র আছে। এরকম একটা চিত্র দিয়ে আছে, সেই চিত্রের পরিসীমা পরিধি এগুলো বার করতে বলেছে। দেখো এইটা বলেছে 5 মিটার, তাহলে নিশ্চয়ই এইখান থেকে দৈর্ঘ্যটাও এইটা 5 মিটার, কিন্তু এই জায়গা থেকে দৈর্ঘ্যটা তোমার বলে দিয়েছে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা 8 মিটার, এর দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত, এর দৈর্ঘ্যটা বলা আছে কত 4 মিটার, তাহলে এই দৈর্ঘ্যটা 4 মিটার হলে এটা একটা আয়তকার মতো, তাহলে এটাও 4 মিটার হবে। এবার আমাকে বলেছে এইরকম চিত্রের পরিসীমা কত, তো আমাকে একটু খেয়াল রাখতে হবে যে একবারে তো সবটা তোমাকে বলে দেবে না, তোমাকে একটু মাথা খাটাতে হবে।
তো এইটা যদি 4 হয় তাহলে আমরা একটু আগেই আমরা এটা কি করলাম না এটা একটা যে বৃত্তের পরিধি হলো সেই বৃত্তের এটা যে অর্ধ পরিধি সেই অর্ধ পরিধি আমাকে নির্ণয় করতে গেলে এটা কি করতে হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এটা ব্যাসের যদি দৈর্ঘ্য দেওয়া থাকে এটা 4 হয় তাহলে এই অর্ধ পরিধিটা কত হবে? অতএব অর্ধ পরিধি এই অংশটার অর্ধ পরিধি করছি। অর্ধ পরিধি সমান আমরা জানি পাই ইনটু আর। তাহলে পাই মানে আমরা জানি 22/7 আর আর বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে না এটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্যটা কত এখানে সমান 4 মিটার। তাহলে অতএব ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 4/2 মিটার সমান 2 মিটার। তাহলে এখানে ব্যাসার্ধ 2 আছে 2 লিখে দিলাম। তাহলে 22 2 44/7 যখন কাটাকাটি হবে না তখন আমাকে এরকম ভাবে লিখতে হবে। তাহলে আমরা এই বক্ররেখাটাকে আমরা পেয়ে গেলাম এই অর্ধ পরিধি, এইটা অর্ধ পরিধিটা আমরা পেয়ে গেলাম 44/7 মিটার। এবার আমাকে কি করতে হবে না এই দিকের এই সীমারেখাটাকে আমাকে দেখতে হবে, এইখান থেকে এইটা পর্যন্ত আমাকে দেখতে হবে যে কিভাবে আমরা নির্ণয় করতে পারবো। দেখো আমরা বললাম এইখান থেকে এই পর্যন্ত কত মিটার? 8 মিটার। তাহলে এইটা এইখান থেকে এইটার দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার। তাহলে নিশ্চয়ই এইটুকু দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরো এ বি, এটা সি দিলাম। তাহলে এই এ বি সি এই একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজের বিসি দৈর্ঘ্য কত? না ত্রিভুজ এ বি সি এ। দেখো এটা একটা আয়তক্ষেত্র যদি হয় তাহলে নিশ্চয়ই এটা একটা কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এদিকে 90 ডিগ্রি এদিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এবিসি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী লিখে দিলাম। সমকোণী ত্রিভুজ এবিসি এ বিসি দৈর্ঘ্য কত? এ বিসি সমান কত হবে না দেখো এইখান থেকে এই পর্যন্ত যদি 8 মিটার হয় তাহলে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত হবে? 5 মিটার বাদ দিয়ে দিলে আমরা এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে বিসি দৈর্ঘ্য কত? 8 - 5 সমান 3 মিটার। তাহলে বিসিটা পেয়ে গেলাম। এবিটা দৈর্ঘ্য আমাদের জানা আছে, এবিটা কত? 4 মিটার। বাস, তাহলে আমাকে এসি দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। এই এসি দৈর্ঘ্য নির্ণয় করাটাই আমাকে শিখতে হবে যে এসি কিভাবে বার করতে পারবো। এটা একটা সমকোণী ত্রিভুজ, এবিসিটা সমকোণী ত্রিভুজ যার এইটাকে বলা হচ্ছে সমকোণ, তার বিপরীত বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ যদি এসি হয় তাহলে আমরা জানি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বলতে 4, ভূমি বলতে 3। তাহলে এখানে এসি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি না এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ এসি বলতে এখানে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা সেটাই লিখলাম। তাহলে এসি স্কয়ার আমরা জানি না, বসিয়ে দিলাম। এবি বলতে এখানে কত? 4 মিটার লিখলাম। 4 মিটার স্কয়ার প্লাস 3 মিটার স্কয়ার। এখানে আমরা 4 মিটার স্কয়ার মানে 16 বর্গ মিটার, মিটার স্কয়ার মানে বর্গ মিটার হয়ে যাবে, প্লাস 9 বর্গ মিটার সমান কত? 25 বর্গ মিটার। এই 25 বর্গ মিটারটা কার দৈর্ঘ্য? না এসি স্কয়ার। অতএব এসিটা কত হবে? এর বর্গমূল হয়ে যাবে। তাহলে 25 বর্গ মিটারের স্কয়ার বর্গমূল। 25 বর্গ মিটারের বর্গমূল কত? না 5 মিটার। তাহলে আমরা এই এসি দৈর্ঘ্য 5 মিটার পেলাম। এবার চিত্রে পরিসীমা করছি। অতএব চিত্রে পরিসীমার সূত্র, পরিসীমাটা কেমন হবে না আমরা এটা পেলাম কত? এই বক্ররেখাটা কত পেলাম? এখানে পেলাম দেখো 44 বাই এইটা দৈর্ঘ্যটা হচ্ছে 44/7 মিটার। এবার আমরা এটা টোটালটা পরিসীমা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে পরিসীমা মানে কি না এইখান থেকে এই পর্যন্ত একটা দিক থেকে আসবে, এই দিক থেকে একবারে এই দিকে পর্যন্ত এসে এইখানটা পর্যন্ত আছে। তাহলে এটা কত মিটার? 8 মিটার। তাহলে 8 মিটার লিখলাম। এখান থেকে এইটা দৈর্ঘ্য কত? 5 মিটার, 5 লিখে দিলাম। তারপর এখান থেকে এইটা দৈর্ঘ্য কত? 5 মিটার, আবার 5 মিটার লিখলাম। তারপর এখানে দৈর্ঘ্যটা কত? 44 বাই এইটা যোগ করলেই তো আমরা পরিসীমাটা পেয়ে যাব, চারিদিকে সীমারেখা যোগফলটা পেয়ে যাব, অর্থাৎ 44/7 মিটার। এই 44/7 মিটারটাকে আমরা একটু ভেঙে নিই।
তাহলে 7 6 42, 6 পূর্ণ কত 2 এর 7 মিটার। তাহলে এটা আমরা 6 পূর্ণ 2 এর 7 মিটার, 6 পূর্ণ 2 এর 7 মিটার, এটাকে আমরা তাহলে 6 পূর্ণ 2 এর 7 মিটার লিখলাম, 6 পূর্ণ 2 এর 7 মিটার। এবার আমরা লিখলাম 8 যোগ 5 যোগ 5 যোগ 6 পূর্ণ মানে 6 প্লাস 2 এর 7। দেখো 1 পূর্ণ 1 এর 2 মানে হচ্ছে 1 যুক্ত 1 এর 2। যদি আমরা এটা যোগ করি তাহলে আমরা 1 পূর্ণ 1 এর 2 পাবো। তাহলে 6 পূর্ণ 2 এর 7, এই 6 পূর্ণ 2 এর 7টাকে আমরা কি লিখবো 6 যুক্ত 2 এর 7। তাহলে আমরা 6 পূর্ণ 2 এর 7 পাবো। এবার আমরা দেখো পূর্ণ সংখ্যাগুলো, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলো যোগ করছি। 8 5 13, 13 5 18, 18 6 24, তাহলে 24 যোগ 2 এর 7 মিটার সমান 24 যোগ 2 এর 7। তার মানে 1 যুক্ত 1 এর 2 মানে যদি 1 এর 2 হয় তাহলে 24 যুক্ত 2 এর 7টাকে আমরা কি লিখতে পারবো 24 পূর্ণ 2 এর 7 মিটার। অর্থাৎ এই চিত্রটির পরিসীমাটা হচ্ছে তখন 24 পূর্ণ 2 এর 7 মিটার। এবার তোমরা এই কোষে দেখিয়ে অঙ্কগুলো তোমরা নিজেরা যতটা পারবে নিজেরা করবে, আর পরবর্তী ভিডিওতে আমরা এই পরের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যতটা নিজেরা পারবে করবে। বৃত্তের পরিধি সূত্র তো শিখিয়ে দিলাম, বৃত্তের অর্ধ পরিধি হলে তার সূত্র শিখিয়ে দিয়েছি। তোমরা যতটা পারবে নিজেরা চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।